নমস্কার সবাইকে। আজকের আলোচনা অন সেন্স অ্যান্ড রেফারেন্সের ওপর দ্বিতীয় আলোচনা। প্রথম আলোচনায় আমরা দেখেছিলাম যে ফ্রেগে তার এই প্রবন্ধে ৩ রকম সমস্যার কথা মোটামুটিভাবে বলছেন এবং এই ৩টে সমস্যায় আসলে রেফারেন্সকে কেন্দ্র করে, এবং এই ৩টে সমস্যার কথা আমাদের সামনে তুলে ধরে উনি বললেন যে এই সমস্যাগুলি থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের আসলে আরও একটা সিম্যান্টিক প্রপার্টির কথা বলতে হবে। উনি নাম দিলেন সেন্স। আজকের আলোচনা হচ্ছে এই সেন্স বলতে উনি কি বুঝিয়েছেন এবং সেন্স নামক এই নতুন এক প্রকার সিম্যান্টিক প্রপার্টি কথা বলে কিভাবে আগের দিনের দেখানো এই ৩টে সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। এই হচ্ছে আজকের আলোচনার রোডম্যাপ। প্রথমে তাহলে দেখা যাক সেন্স বলতে ফ্রেগে কি বুঝেছেন। ফ্রেগে বলছেন সেন্স হলো আসলে এক ধরনের ডেসক্রিপটিভ কন্ডিশন, যেই ডেসক্রিপটিভ কন্ডিশনটা রেফারেন্স কি হবে সেটা আমাদের বলে দেবে। তাহলে বোঝাই যাচ্ছে সেন্স এটি কার থাকে, যেই পদ বা শব্দ আমরা উচ্চারণ করছি বা লিখছি সেই পদটার সেন্স থাকবে, জগতের কোনো বস্তুর নয়। এবং এই সেন্সটা একটা এমন ডেসক্রিপটিভ কন্ডিশন যা আসলে জগতের কোনো একটা কিছু স্যাটিসফাই করবে। ধরা যাক আমি একটি পদ নিলাম, গরু। আগের দিন এই পদটি নিয়েছিলাম। এই গরু পদের সঙ্গে যখন এই গরু পদটা উচ্চারণ করছি, ফ্রেগে বলছেন এই পদের একটি সেন্স রয়েছে। সেন্স মানে একটি ডেসক্রিপটিভ কন্ডিশন। কি সেটি? এক্ষেত্রে হতে পারে যে গরু এই পদের দ্বারা আমরা আসলে বোঝাতে চাইছি একটি 4 পা বিশিষ্ট প্রাণী যার গলকম্বল আছে। এখন ফ্রেগে বলছেন এই যে একটি পদ গরু এবং তার সঙ্গে যুক্ত যে অ্যাসোসিয়েট ডেসক্রিপটিভ কন্ডিশন, এক্ষেত্রে 4 পদ বিশিষ্ট একটি প্রাণী এবং যার গলকম্বল আছে, এই পুরো কথাটা জগতের কোনো একটা প্রাণীকে স্যাটিসফাই করতে হবে, তবেই সেই প্রাণীটিকে আমরা গরু হিসেবে রেফার করতে পারবো। তাহলে সেন্স বলতে ফ্রেগে আসলে বললেন এক ধরনের ডেসক্রিপটিভ কন্ডিশন, কিন্তু মাথায় রাখতে হবে এই ডেসক্রিপটিভ কন্ডিশনটা কিন্তু অবজেক্টিভ। সেই কারণেই ফ্রেগে সেন্স বলতে উনি আবার কখনো কখনো বলছেন থট, অর্থাৎ চিন্তা। এবং অবশ্যই এই চিন্তাটা কোনো সাবজেক্টিভ চিন্তা নয়। আমি গরু বলতে কি বুঝি সেই বোঝাটা আর অন্য ব্যক্তি গরু বলতে কি বোঝে সেই বোঝাটা মধ্যে একটি অবজেক্টিভ ব্যাপার থাকবে। আমার বোঝা, তার বোঝা, অন্য আরেকজন ব্যক্তির বোঝার মধ্যে যে পার্থক্য, যে সাবজেক্টিভ ব্যাপার, সেইটাকে কিন্তু কখনোই সেন্স বলে মনে করছেন না ফ্রেগে। আমাদের চিন্তাটাও একটা অবজেক্টিভ চিন্তা হবে এবং যেই ডেসক্রিপটিভ কন্ডিশনের কথা ফ্রেগে বলছেন সেইটাও একটা অবজেক্টিভ ডেসক্রিপটিভ কন্ডিশন হবে। ফ্রেগে বললেন এইভাবে যদি সেন্সকে আমরা বুঝি এবং রেফারেন্স তাহলে কি না, জাস্ট সেন্স ধরিয়ে দেবে, সেন্সটা ঠিক করে দেবে রেফারেন্স কি হবে। এইভাবে যদি সেন্সকে আমরা বুঝি, এইভাবে যদি আরও একটি সিম্যান্টিক প্রপার্টির কথা আমরা বলি, তাহলে কিন্তু আগের দিনের যে 3 রকমের সমস্যার কথা আমরা বলছিলাম সেখান থেকে বেরিয়ে আসতে পারবো। প্রথম সমস্যাটা কি ছিল দেখেছিলাম, শুধুমাত্র রেফারেন্স দিয়ে একটি বাক্যকে বুঝতে গেলে বা শুধুমাত্র রেফারেন্সিয়াল থিওরিকেই যদি অর্থতত্ত্ব হিসেবে বিবেচনা করি আমরা, তাহলে প্রথম সমস্যাটা যেটা ছিল ফ্রেগে বলছিলেন যে না, প্রবলেম অফ বেয়ারারলেস নেমস, অর্থাৎ একটি পদ যার কোনো বেয়ারার নেই সেই পদের অর্থবোধের ক্ষেত্রে আমাদের সমস্যা হচ্ছিল। আমরা উদাহরণ নিয়েছিলাম ব্যোমকেশ বক্সী, ফেলুদা ইত্যাদি। আজকে আমরা একটা নতুন উদাহরণ নিচ্ছি। আমরা বলছি একটি বাক্য যে রাবণ ওয়াজ কিল্ড বাই রাম, এই বাক্যটা উচ্চারণ করলাম। আমরা প্রত্যেকেই জানি রাবণ এবং রাম এই দুজন ব্যক্তি কিন্তু এই মুহূর্তে নেই। কোনো কালে ছিল কিনা সে নিয়েও কেউ কেউ সন্দেহ করতে পারেন যে রামায়ণ আসলে একটি গল্প, তার বেশি কিছু নাই, এরকম মানুষও ভাবতে পারেন। তাই এই দুটো ক্ষেত্র, যে ক্ষেত্রই বলি না কেন, যে রাম এবং রাবণ বর্তমানে নেই এবং অতীতেও ছিল কিনা সে নিয়েও আমাদের সন্দেহ আছে।
এই ক্ষেত্রে রাম এবং রাবণ এই পদ দুটি আসলে এমপ্টি টার্ম। কেন? কারণ রাম বলতে কাউকে আমরা এখন আঙুল দিয়ে দেখাতে পারবো না যে এই ব্যক্তিটি রাম, বা রাবণ বলতেও তাই। তাহলে শুধু রেফারেন্স দিয়ে যদি একটি বাক্যের অর্থতত্ত্বকে ব্যাখ্যা করি, যদি বলি রেফারেন্স দিয়েই সব কিছু বুঝতে হবে, বাক্যের অর্থ বুঝতে হবে, তাহলে এই দুটো পদ দ্বারা আমরা কাউকে নির্দেশ করতে পারছি না। অথচ বাক্যটা অর্থপূর্ণ, এমন নয় যে আমি যখন বাক্যটা উচ্চারণ করলাম আপনারা কেউ বোঝেননি, বা এই দুটো শব্দ প্রয়োগ করে যখন কেউ কোনো বাক্য উচ্চারণ করে তারা কেউই শব্দ দুটি দ্বারা একটা যথাযথ বা অর্থপূর্ণ বাক্য তৈরি করতে পারছে না, তা তো নয়। তাহলে ব্যাখ্যাটা কি? রেফারেন্সের বাইরে কি এমন আছে যার জন্য আমরা একটা বাক্যে দুটো পদের কোনো বেয়ারার না থাকা সত্ত্বেও আমরা অর্থ বুঝতে পারি? ফ্রেগে বললেন সেন্স আছে। এই যে রাম আর রাবণ এই দুটো পদেরই সেন্স আছে। ধরা যাক রাবণ এই পদের সেন্স হচ্ছে একটা অবজেক্টিভ সেন্স হতে পারে যে রাবণ হচ্ছেন দ্য মেইন ভিলেন অফ রামায়ণ অ্যান্ড রাম ইজ দ্য মেইন হিরো অফ রামায়ণ। যদি আমরা এইভাবে খুব মোটা দাগে কথা বলি, তাহলে এই যে বাক্যটা রাবণ ওয়াজ কিল্ড বাই রাম, এই বাক্যটাকে সেন্স প্রয়োগ করে যদি আমরা বলি তাহলে এইরকম বলা যেতে পারে দ্য মেইন ভিলেন অফ রামায়ণা ওয়াজ কিল্ড বাই দ্য মেইন হিরো অফ রামায়ণ। কাজেই এই বাক্যটাকে বোঝার জন্য আমার কিন্তু রেফারেন্সের দরকার নেই, অন্তত অর্থটা বোঝার জন্য রেফারেন্সের দরকার নেই। কেন? কারণ আমরা সেন্স দিয়েই এই বাক্যের অর্থবোধকে ব্যাখ্যা করতে পারছি। কাজেই এই রকমভাবে সেন্সকে সামনে এনে ফ্রেগে দেখালেন যে একটি বাক্য, সেই বাক্যে যদি বেয়ারারলেস নেমও থাকে, বেয়ারারলেস পদও থাকে, তবু আমরা তার অর্থপূর্ণ ব্যাখ্যা দিতে পারবো। তার জন্য শুধুমাত্র রেফারেন্সের উপর নির্ভর করে যে একটা সমস্যা উঠে আসছিল আমাদের সামনে, সেই সমস্যাটা থেকে আমরা বেরিয়ে আসতে পারছি। দ্বিতীয় যে সমস্যাটির কথা ফ্রেগে আমাদের সামনে তুলে ধরেছিলেন, যার পোশাকি নাম ছিল প্রবলেম অফ সাবস্টিটিউশন ইন বিলিফ কনটেক্সট। আমরা দেখেছিলাম যে একটি পদকে যদি আমরা অন্য আরেকটি কোরেফারেন্সিয়াল পদ দিয়ে সাবস্টিটিউট করি, তাহলে যেই বাক্যে এই পদ দুটি ব্যবহার হলো সেই বাক্যের অর্থমূল্যের কোনো পরিবর্তন হওয়ার কথা নয়। এটা একটা লজিক্যাল প্রিন্সিপাল, কিন্তু অর্থমূল্যের পরিবর্তন হয়ে যাচ্ছে বিলিফ কনটেক্সট, অবশ্যই, অন্য কোথাও নয়। এবং এটা হওয়ার কথা নয়। ফ্রেগে বললেন শুধু রেফারেন্স দিয়ে একটি অর্থতত্ত্বের ব্যাখ্যা দিলে এই সমস্যাটা হয়। সেন্সের কথা যদি আমরা বলি তাহলে এই সমস্যা আর হবে না। কিরকম? আমরা বলেছিলাম, মানে গত দিনের আলোচনায় বলেছিলাম যে ধরা যাক বললাম যে অমিত বিলিভস দ্যাট রবীন্দ্রনাথ ইজ দ্য অথর অফ গীতাঞ্জলি। এই কথাটা সত্য হয়ে যাচ্ছে, কিন্তু যখন দেখছি যে অমিত বিলিভস দ্যাট ভানু সিংহ ইজ দ্য অথর অফ গীতাঞ্জলি, এই বাক্যটা সত্যি হচ্ছে না। কেন না? অমিত জানে না যে রবীন্দ্রনাথের ছদ্মনাম ভানু সিংহ, বা রবীন্দ্রনাথের আরেকটি নাম ভানু সিংহ। এটাই তো সমস্যা ছিল। এবার সেন্স দিয়ে এই সমস্যাটা আসছে না। কেন আসছে না? কেননা ফ্রেগে বললেন যে নর্মাল কনটেক্সটে রবীন্দ্রনাথ এই পদটি ব্যক্তি রবীন্দ্রনাথকে রেফার করে, কিন্তু যখন আমরা কোনো বিলিফ কনটেক্সটে কথা বলি তখন কোনো পদ আসলে সেই বাস্তব জগতে তার রেফারেন্স কি তাকে রেফার করছে না, রেফার করছে কাকে না? যার বিলিফ কনটেক্সটে কথাটি বলছি সেই ব্যক্তিটির কাছে সেই পদটির যেই কাস্টমারি সেন্স আছে, উনি কাস্টমারি সেন্সের কথা বলছেন। এবং এই কাস্টমারি সেন্সকে ফ্রেগে বলছেন ইনডিরেক্ট সেন্স। এটা একটু টেকনিক্যাল, আমি সেই জন্য আরেকবার কথাটা বলছি। কি? আমি এবার উদাহরণ নিয়ে বলি। এই যে উদাহরণটা ছিল যে অমিত বিলিভস দ্যাট রবীন্দ্রনাথ ইজ দ্য অথর অফ গীতাঞ্জলি, এইখানে যেহেতু বিলিফ কনটেক্সটে এই কথাটি বলা হলো, রবীন্দ্রনাথ এই পদটি বাইরের জগতের ব্যক্তি রবীন্দ্রনাথকে বোঝাচ্ছে না। কাকে বোঝাচ্ছে? রবীন্দ্রনাথ বলতে অমিতের মনে বা অমিতের কাছে যেই সেন্সটা রয়েছে, রবীন্দ্রনাথ বলতে অমিত যা বোঝে সেইটাকে রেফার করছে, সেই সেন্সটাকে রেফার করছে। এই কারণেই ফ্রেগে এই ধরনের সেন্সকে বললেন ইনডিরেক্ট রেফারেন্স।
এইবার যদি তাই হয়, যদি রবীন্দ্রনাথ এই পদটা ব্যক্তি রবীন্দ্রনাথকে রেফার না করে বিলিফ কনটেক্সটে সেই ব্যক্তির যে সেন্স, সেই পদটা সম্পর্কে যে সেন্সটা তার কাছে রয়েছে তাকেই রেফার করে, তাহলে দেখা যাচ্ছে যখন রবীন্দ্রনাথকে সাবস্টিটিউট করে আমি ভানু সিংহ এই পদটা বসালাম, এবং তাতে করে যদি ভানু সিংহ এই পদটা সম্বন্ধে অমিত না জানে, তাহলে কি দাঁড়ালো? তাহলে কিন্তু ভানু সিংহ আর রবীন্দ্রনাথ এই দুটোর যে কাস্টমারি সেন্স সেটা আলাদা হয়ে গেল। অর্থাৎ রবীন্দ্রনাথ সম্বন্ধে অমিতের যে কাস্টমারি সেন্স, অর্থাৎ অমিত রবীন্দ্রনাথ সম্বন্ধে যা মনে করে, ভানু সিংহ সম্বন্ধে কিন্তু অমিত তা মনে করে না। কেননা অমিত জানে না রবীন্দ্রনাথ এবং ভানু সিংহ দুজন একই ব্যক্তি। এবং যদি তাই হয় তাহলে কিন্তু আসলে আমরা কোরেফারেন্সিয়াল কোনো পদ দিয়ে সাবস্টিটিউট করলাম না। কেন? কারণ বিলিফ কনটেক্সটে কোরেফারেন্সিয়াল কোনো পদ দিয়ে যদি সাবস্টিটিউট করতে হয়, তাহলে সেই কোরেফারেন্সিয়াল ব্যাপারটা আসলে যার বিলিফ কনটেক্সটে বলছি তার কাস্টমারি সেন্সের সঙ্গে কোরেফার হচ্ছে কিনা, তার ইনডিরেক্ট সেন্সের সঙ্গে কোরেফারেন্স হচ্ছে কিনা, যে ইনডিরেক্ট রেফারেন্সের কথা ফ্রেগে বলছেন তার সঙ্গে কোরেফারেন্সিয়াল হচ্ছে কিনা সেইটা দেখতে হবে। কিন্তু এক্ষেত্রে কিন্তু তা হচ্ছে না, কারণ অমিত জানেই না রবীন্দ্রনাথ আর ভানু সিংহ একই ব্যক্তি। কাজে এই যে ইনডিরেক্ট রেফারেন্সের কথা ফ্রেগে বললেন, যেখানে কি না অমিত রবীন্দ্রনাথকে যেভাবে জেনেছে সেইটাই তার সেন্স, ভানু সিংহকে যেভাবে জেনেছে সেইটাই তার সেন্স, অর্থাৎ এই যে কাস্টমারি সেন্সের কথা বললেন, পক্ষান্তরে যাকে ফ্রেগে বললেন যে ইনডিরেক্ট রেফারেন্স, এই ইনডিরেক্ট রেফারেন্স কিন্তু দুটো আলাদা আলাদা হয়ে গেল। কাজে আমরা যে দাবি করছিলাম যে ভানু সিংহ পদটা আসলে কোরেফারেন্সিয়াল, ফ্রেগে বললেন কোথায়? কোরেফারেন্সিয়াল তো হলোই না। কোরেফারেন্সিয়াল হতে গেলে সেটা অমিতের কাছে কোরেফারেন্সিয়াল হতে হবে, কেননা আমরা অমিতের বিলিফ কনটেক্সটের কথাটা বলছি। কাজেই কোরেফারেন্সিয়াল হলো না। কাজেই কোরেফারেন্সিয়াল হওয়ার দরুন এবং সত্যমূল্য বদলে গেল, এই জন্য যে আমাদের সমস্যাটা হচ্ছিল লজিকের, সেই সমস্যাটাই আর এক্সিস্ট করছে না, কেননা আমরা কোরেফারেন্সিয়াল কোনো পদ দিয়েই সাবস্টিটিউট করিনি বলে ফ্রেগে বলছেন। কাজেই সেন্সকে ইন্ট্রোডিউস করে এইভাবে এই সমস্যাটাকে বাইপাস করলেন কে না ফ্রেগে। তৃতীয় যে সমস্যাটির কথা ফ্রেগে বললেন, সেই সমস্যাটির পোশাকি নাম আমরা বলেছিলাম যে প্রবলেম অফ ইনফরমেটিভনেস। উদাহরণ আমরা দিয়েছিলাম শুকতারা হয় শুকতারা, অর্থাৎ এটি একটি আনইনফরমেটিভ সেন্টেন্স, যে কোনো নতুন ইনফরমেশন দিচ্ছে না। আরেকটা বাক্য বলেছিলাম শুকতারা হয় সন্ধ্যা তারা, এই বাক্যটা আমাদের নতুন ইনফরমেশন দেয়। অথচ যেহেতু শুকতারা এবং সন্ধ্যা তারা আসলে একটি তারাকেই, যা আসলে তারাও নয় শুক্র গ্রহ, তাকে নির্দেশ করে, কাজেই কোরেফারেন্সিয়াল হওয়াতে দুটোই একই রকমের হওয়ার কথা ছিল। অথচ প্রথম বাক্যটা হলো আমাদের আনইনফরমেটিভ, পরের বাক্যটা যেটাকে বললাম যে শুকতারা সন্ধ্যা তারা, এটা হলো ইনফরমেটিভ, এর ব্যাখ্যা দেওয়া যাচ্ছিল না। ফ্রেগে বললেন সেন্সের কথা বললে এর ব্যাখ্যা দেওয়া যাবে। ফ্রেগে কি বললেন? এই যে শুকতারা, এই পদটির একটি সেন্স আছে। কি না, এই পদটির সেন্স হচ্ছে আমাদের সন্ধেবেলা আকাশে, এই শুকতারা তো তার মানে সকালবেলা আকাশে, পূর্ব আকাশে যেই উজ্জ্বল নক্ষত্রটি দেখি সেটি হচ্ছে আমাদের শুকতারা। সন্ধ্যা তারা কি না, সন্ধেবেলা পশ্চিম আকাশে যে উজ্জ্বল নক্ষত্রটি দেখি সেটি আমাদের হচ্ছে সন্ধ্যা তারা। কাজেই যখন শুকতারা হয় সন্ধ্যা তারা এই কথাটা বললাম, তখন শুকতারা এবং সন্ধ্যা তারা এই দুটো পদেরই রেফারেন্স কি সেটা না জানলেও চলবে। কেন চলবে? ধরা যাক আমি বললাম শুকতারা হয় সন্ধ্যা তারা, তাহলে আসলে আমি কি বললাম? বললাম যে সকালবেলা পূর্ব আকাশের উজ্জ্বল নক্ষত্রটি হয় সন্ধেবেলা পশ্চিম আকাশের উজ্জ্বল নক্ষত্রটি। বলছে এই কথাটির অর্থ বোঝার জন্য আমাদের রেফারেন্স জানারই প্রয়োজন নেই, আমাদের কোনো রেফারেন্সেরই প্রয়োজন নেই। এবং যদি তাই হয়, যদি রেফারেন্সের কোনো প্রয়োজন না হয়, তাহলে আমরা শুধুমাত্র সেন্স দিয়ে কি বাক্যের অর্থ বুঝে যাচ্ছি। কাজেই এমন হতেই পারে, এবং ফ্রেগে নিজেও আগে বলেছেন
রেফারেন্সিয়াল বেয়ারারলেস নেমসের ক্ষেত্রে যে একটি পদ আছে তার কোনো রেফারেন্স নেই, তবু আমরা অর্থপূর্ণ বাক্য প্রয়োগ করতে পারছি। কাজে এক্ষেত্রেও তাই, আমি রেফারেন্স জানি না, আমি শুধু বললাম যে সকালবেলা পূর্ব আকাশের উজ্জ্বল নক্ষত্রটি সন্ধ্যাবেলার পশ্চিম আকাশের উজ্জ্বল নক্ষত্রটি, এই বাক্যটি কিন্তু অর্থপূর্ণ হয়ে যাচ্ছে, রেফারেন্সের দরকারই পড়ছে না। শুধু যে রেফারেন্সের দরকার নেই তাই নয়, তাহলে আমরা দেখলাম যে প্রথম বাক্যটা যে মর্নিং স্টার ইজ মর্নিং স্টার, এখানে মর্নিং স্টারের একটি সেন্স আছে। পরের বাক্যে মর্নিং স্টার ইজ ইভিনিং স্টার, এখানে মর্নিং স্টারের একটি সেন্স পাচ্ছি, ইভিনিং স্টারের একটি সেন্স পাচ্ছি। কাজে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে প্রথম বাক্যটা আমাদের যা ইনফরমেশন দিচ্ছে, পরের বাক্যটা আমাদের বেশি ইনফরমেশন দিচ্ছে। পরের বাক্যটা আমাদের ইনফরমেশন দিচ্ছে এ বিষয়ে আমরা সার্টেন, এবং প্রথম বাক্যটা আমাদের নতুন কোনো ইনফরমেশন দিচ্ছে না এ বিষয়েও আমরা সার্টেন। কাজেই রেফারেন্স এক বলে মনে হচ্ছিল যে দুটোই একই রকম হতে হবে, দুটো বাক্যই আনইনফরমেটিভ হতে হবে, অথবা দুটো বাক্য ইনফরমেটিভ হতে হবে। কিন্তু সেন্স ইন্ট্রোডিউস করে আমরা অতি সহজেই বলতে পারলাম যে প্রথম বাক্যটি আনইনফরমেটিভ হলেও দ্বিতীয় বাক্যটির দুটো আলাদা সেন্স, আলাদা ডেসক্রিপটিভ কন্ডিশন আছে। কাজে দ্বিতীয় বাক্যটি যদি আমাদের নতুন তথ্য দেয় তাতে কোনো সমস্যা নেই। এবং সেটাই তো আমরা দেখছিলাম যে শুধুমাত্র যদি রেফারেন্সের কথা বলি, দুটো বাক্যের মধ্যে পার্থক্য করতে পারছিলাম না, অথচ সেন্সের কথা বলে প্রথম বাক্যে আমরা একই রকম একটা পদ পেলাম, যার দুটো পদ পেলাম যা আসলে একই পদ দুবার ব্যবহার হয়েছে এবং দুটো পদের সেন্সও এক। দ্বিতীয় বাক্যে আমরা দুটো পদ পেলাম, দুটো পদের আলাদা আলাদা সেন্স, অর্থাৎ আমরা নতুন তথ্য পাচ্ছি। কাজেই তথ্য বিষয়ক যে সমস্যাটা আমাদের হচ্ছিল সেই সমস্যাটা কিন্তু আর রইল না। এবং এইভাবেই ফ্রেগে দেখালেন যে তার দেখানো পথে অর্থাৎ সেন্সের কথা উল্লেখ করে আমরা আসলে কি একটা নতুন সিম্যান্টিক প্রপার্টি পেলাম, এবং এই সিম্যান্টিক প্রপার্টি শুধুমাত্র রেফারেন্স দিয়ে পাওয়া যে সমস্যাগুলির সম্মুখীন আমরা হচ্ছিলাম একটি অর্থতত্ত্বের ক্ষেত্রে, সেই সমস্যাগুলি থেকে আমরা বেরিয়ে আসতে পারব। থ্যাংক ইউ।